এআইএফবি নেটওয়ার্কের দর্শকদের আজকের আয়োজনে স্বাগতম জানাচ্ছি। দেখুন, আমরা প্রতিদিন খবর দেখি, মানুষের কষ্ট দেখে আবেগপ্রবণ হই। কিন্তু একটু ভেবে দেখুন তো, এই প্রতিদিনের খবরের পেছনের আসল কাঠামোটা বা রিয়ালিটিটা আমরা কজনই বা খেয়াল করি? আজকের এই বস্তুনিষ্ঠ আয়োজনে আমরা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, ইরানের ইতিহাস ও ভৌগোলিক কৌশল এবং এই ত্রিমুখী যুদ্ধের পেছনের ভূরাজনৈতিক বাস্তবতা নিয়ে খুব শান্ত এবং বাস্তবসম্মত একটা আলোচনা করব। আবেগের জায়গা থেকে নয়, বরং ঘটনা প্রবাহের নিরিখে আমরা দেখব বিশ্ব ব্যবস্থা আসলে কিভাবে কাজ করে, আর এই সংকটময় পরিস্থিতিতে আমাদের প্রকৃত করণীয়টাই বা কি। আজকের এই পুরো আলোচনাটাকে আমরা কয়েকটি ধাপে ভাগ করেছি, যেমন বাস্তবতার মুখোমুখি হওয়া, ইরানের ভৌগোলিক কৌশল বোঝা, বৈশ্বিক নিরাপত্তা বলয়, বিশ্বযুদ্ধের শঙ্কা এবং সবশেষে আমাদের করণীয় হিসেবে আত্মিক সংস্কার ও অর্থনৈতিক স্বাধীনতা। চলুন একে একে বিষয়গুলোর গভীরে যাওয়া যাক। তো শুরুতেই চলুন একদম খালি চোখে বাস্তবতার মুখোমুখি হই। যে কোনো সংঘাত বা যুদ্ধের খবর দেখলে আমাদের আবেগপ্রবণ হওয়াটা কিন্তু খুব স্বাভাবিক, কারণ সাধারণ মানুষের ভোগান্তি আর কষ্ট তো আর এড়িয়ে যাওয়ার মতো কোনো বিষয় নয়, তাই না? কিন্তু উৎসগুলো বলছে এই তীব্র ব্যথার ঊর্ধ্বে উঠে আমাদের বৃহত্তর সিস্টেমটাকে বুঝতে হবে। পেছনের কাঠামোগত, ভৌগোলিক এবং তাত্ত্বিক বাস্তবতাগুলো যদি আমরা না বুঝি, তাহলে কে, কেন এই যুদ্ধে জড়াচ্ছে তা কখনোই পরিষ্কার হবে না। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, ইরানের ভৌগোলিক কৌশল। এই পুরো ভূ রাজনৈতিক সিস্টেমের একটা বিশাল অংশ জুড়ে রয়েছে ইরান। আমাদের একটা সাধারণ ধারণা আছে যে ইরান হয়তো ফিলিস্তিনকে মুক্ত করার জন্যই সব করছে, কিন্তু উৎসগুলো এখানে একেবারেই ভিন্ন একটা বিশ্লেষণ তুলে ধরছে। তাদের মতে ইরানের মূল উদ্দেশ্য আল কুদস মুক্ত করা নয়, বরং মধ্যপ্রাচ্যে নিজেদের শিয়া ক্ষমতার বলয় বিস্তার করা। বিষয়টা অনেকটাই একটা জিরো সাম গেমের মতো। মানে হলো, তারা যে কোনো মূল্যে নিজেদের শক্তি বাড়াতে চায়, এমনকি সেটা অন্য পক্ষের চরম ক্ষতির বিনিময়ও হলেও। একটু ইতিহাসের দিকে যদি তাকাই, উৎসগুলো দেখাচ্ছে কিভাবে ইরান গত কয়েক দশকে খুব সুকৌশলে তাদের এই ক্ষমতাটা বাড়িয়েছে। ১৯৪৭ সালে যখন বর্তমান বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠিত হলো, তারপর ১৯৭৯ সালের ইরানি বিপ্লব তাদের হাতে একেবারে নতুন একটা ক্ষমতা এনে দেয়। এরপর ৮০ দশকে তারা প্রথাগত যুদ্ধের বাইরে গিয়ে আইআরজিসির মাধ্যমে লেবাননে বিভিন্ন গোষ্ঠীকে ট্রেনিং দেওয়া শুরু করে, আর বর্তমানে ইয়েমেন, ইরাক আর লেবাননে তাদের এই শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক কিন্তু পুরোদমে সক্রিয়। প্রতিরোধ করার ক্ষেত্রে তাদের এই দীর্ঘমেয়াদী জিওপলিটিক্যাল প্রজেক্ট যে বেশ সফল, উৎসগুলো সেটা নির্দ্বিধায় স্বীকার করছে। ইতিহাস কিভাবে চক্রাকারে ঘুরে আসে তা দেখলে সত্যি অবাক হতে হয়। একটু খেয়াল করুন, ক্রুসেডের সময়কার ফাতেমীয় বা উবাইদি সাম্রাজ্যের সাথে বর্তমান ইরানি বলয়ের একটা দারুণ কাঠামোগত তুলনা টানা হয়েছে এখানে। মজার ব্যাপার হলো, উভয় পক্ষই ঐতিহাসিকভাবে জেরুজালেম বা আল কুদসের দাবি করেছে, কিন্তু একই সাথে সুন্নি স্বার্থের সাথে তাদের সংঘাত লেগেই ছিল। আসলে এটা একটা দীর্ঘস্থায়ী ঐতিহাসিক আর অভ্যন্তরীণ দ্বন্দ্বেরই প্রতিচ্ছবি। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব বৈশ্বিক নিরাপত্তা বলয় নিয়ে। এতক্ষণ তো ইরানের ভূমিকা দেখলাম, কিন্তু ইসরায়েলকে টিকিয়ে রাখার পেছনের বৈশ্বিক সিস্টেমটা আসলে কেমন? ইসরায়েল তো আর এমনি এমনি টিকে নেই। উৎসগুলোতে একটা ভীষণ পাওয়ারফুল রূপক ব্যবহার করা হয়েছে, ৪ বা ৫টা পাহাড় টপকানোর কথা। মানে আল কুদস পর্যন্ত পৌঁছাতে হলে ৫টি কাঠামোগত বাধা পার হতে হবে। প্রথমে আঞ্চলিক শাসক, তারপর অনুগত আলেম সমাজ, এরপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, তারপর আরব সেনাবাহিনী এবং সবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবল সামরিক সমর্থন। এই পুরো সিস্টেমটা আক্ষরিক অর্থেই একটা দুর্ভেদ্য দুর্গের মতো কাজ করছে। ভূ রাজনীতিকে একটা পাখির সাথে তুলনা করাটা একটু অদ্ভুত শোনালেও এটা কিন্তু পরিস্থিতিটা একেবারে জলের মতো পরিষ্কার করে দেয়। উৎসগুলোর মতে এই বৈশ্বিক নিরাপত্তা কাঠামোটি যেন একটা বিশাল ঈগলের মতো। এর মাথা হলো মার্কিন যুক্তরাষ্ট্র, যেখান থেকে সব মূল সিদ্ধান্ত আসে। ডানা হলো ন্যাটো এবং ইসরায়েল, আর পা হলো আঞ্চলিক আরব শাসক গোষ্ঠী। এর মানে কি দাঁড়ালো? এই কাঠামোর যে কোনো একটা অংশকে রেখে শুধু অন্য অংশে আঘাত করলে আদতেই বিশ্ব ব্যবস্থার একটা পালকও খসানো যাবে না। তাহলে এই বিশাল দুর্গ ভাঙার উপায় কি? জাতিসংঘ, আন্তর্জাতিক আইন, নাকি প্রচলিত সেকিউলার জাতীয়তাবাদ? উৎসগুলো বলছে এই পদগুলো দিয়ে আসলে কোনো কাজই হবে না। তাদের প্রস্তাবিত ঐতিহাসিক মডেলটা হলো, প্রথমে নির্দিষ্ট কোনো ভূখণ্ডে শক্ত শাসন কর্তৃত্ব বা তামকিন প্রতিষ্ঠা করা, এবং তারপর সেখানে ঐক্যবদ্ধ সামরিক শক্তি অর্জন করে ধাপে ধাপে সামনের দিকে এগোনো। এবার আসা যাক ৪ নম্বর পর্বে, বিশ্বযুদ্ধের শঙ্কা। এখন একটা বড় প্রশ্ন হলো, এই যে বৈশ্বিক কাঠামো পরিবর্তনের কথা আমরা বলছি, এটা কি এমনি এমনি শান্তিতে হয়ে যাবে? বিশ্লেষকরা কিন্তু অন্য কথা বলছেন।
তাদের মতে পৃথিবীতে এমন কিছু গোষ্ঠী রয়েছে যারা চায় একটা বড় ধরনের মহাযুদ্ধ বা মালহামা সংগঠিত হোক। প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে তাকালেই আমরা দেখি বৈশ্বিক সংঘাতের পরই কিন্তু বিশ্বের শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসে। নতুন পরাশক্তির উত্থান আর পুরনো ব্যবস্থা ভেঙে পড়ার জন্য অনেকেই হয়তো নেপথ্যে থেকে এমন একটা বিশ্বযুদ্ধের দাবার চাল চালছে। আমাদের একটা জিনিস কোনোভাবে ভুলে গেলে চলবে না। পৃথিবী এখন পুরোটাই একটা গ্লোবাল ভিলেজ। এক জায়গায় সংঘাত শুরু হলে তার আজ সবার গায়ে লাগে। পারমাণবিক হুমকি থেকে শুরু করে চরম অর্থনৈতিক ধস আর নিত্য প্রয়োজনীয় সম্পদের মারাত্মক ঘাটতি, এগুলো মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। এই কাঠামোগত চাপ যে সবার জন্যই কতটা ধ্বংসাত্মক হতে পারে, উৎসগুলো সে বিষয়ে খুব কড়া একটা সতর্ক বার্তা দিচ্ছে। এ তো গেল বড় বড় ভূ রাজনৈতিক কথা। ৫ নম্বর পর্বে আমরা দেখব আমাদের করণীয় আত্মিক সংস্কার। এতক্ষণ তো সামষ্টিক বিশ্ব ব্যবস্থা নিয়ে অনেক আলোচনা হলো। এবার একটু নিজেদের দিকে তাকানো যাক। চারপাশের এই যে সংঘাত, এই যে ফিতনা, এর থেকে বেঁচে থাকার উপায় কি? উৎসগুলো বলছে এর সমাধান লুকিয়ে আছে কোরআনের সূরা আল আসরের ৪টি মূলনীতির মধ্যে: নিখাত ঈমান, আমলে সালেহ বা সৎকর্ম, হকের পথে অটুট থাকা আর যে কোনো প্রতিকূলতায় সবর করা। সত্যি বলতে কি, এগুলো ছাড়া ব্যক্তিগত হোক বা জাতিগত কোনোভাবেই আসলে টিকে থাকা সম্ভব নয়। আমরা কিন্তু খুব সহজেই বাইরের শত্রুদের দিকে আঙুল তুলি, তাই না? কিন্তু উৎসগুলোর মতে ধর্মগ্রন্থের বিধানগুলো জানার পরও যদি আমরা আমাদের নিজেদের জীবনে সেগুলো প্রয়োগ না করি, তবে সেটাই হলো সবচেয়ে বড় অবমাননা। আসল সংস্কারটা আসলে শুরু হয় নিজের ভেতর থেকে। নিজেদের ভেতরের অনৈক্য আর দায়িত্বের প্রতি এই যে অবহেলা, এটা দূর করাটাই হলো পরিবর্তনের একদম প্রথম ধাপ। সবশেষে ৬ নম্বর পর্ব, আমাদের করণীয় অর্থনৈতিক স্বাধীনতা। আত্মিক সংস্কারের পর যে বিষয়টা সবচেয়ে জরুরি, সেটা হলো অর্থনীতি। আমাদের মনে হতেই পারে এই রোজকার সাধারণ অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো কিভাবে বিশ্ব রাজনীতি বা জাতীয় সার্বভৌমত্বের মতো এত বড় বড় বিষয়কে প্রভাবিত করে। চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। উৎসগুলো এখানে দুটো একেবারে আলাদা চিত্র তুলে ধরেছে। একদিকে আছে পরাধীনতা, যেখানে বেঁচে থাকার জন্য বৈশ্বিক ব্যাংকগুলো থেকে উচ্চ সুদে ঋণ নিতে হয় আর মাথা নিচু করে তাদের সব শর্ত মেনে চলতে হয়। অন্যদিকে আছে প্রকৃত স্বাধীনতা, যা আসে সঠিকভাবে জাকাত আদায়, দুর্নীতি রোধ আর নিজেদের প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর মাধ্যমে। আসল কথা হলো, অর্থনীতি স্বাবলম্বী না হলে বিশ্ব মঞ্চে গলা ফাটিয়ে বড় বড় কথা বলে আসলে কোনোই লাভ নেই। এখানে ভীষণ পাওয়ারফুল একটা কথা বলা হয়েছে। একটু ভেবে দেখুন তো, শুধুমাত্র জাকাত ব্যবস্থাটি যদি সঠিকভাবে কার্যকর হতো, তবে সমাজে যেমন কেউ না খেয়ে থাকত না, তেমনি বিদেশি ঋণের উপর আমাদের নির্ভরতাও শূন্যে নেমে আসত। আর এই সলিড অর্থনৈতিক ভিত্তি থাকলে সামরিক ও প্রযুক্তিগত দিক থেকে পরাশক্তিগুলো সমকক্ষ হওয়াটাও খুব সম্ভব হতো। তার মানে অর্থনৈতিক পরিশুদ্ধিই হল জিওপলিটিক্যাল শক্তির একেবারে মূল ভিত্তি। আলোচনার একেবারে নির্যাস টানতে গেলে এটা পরিষ্কার যে শুধু স্লোগান দিয়ে তো আর বিশ্ব ব্যবস্থা বদলানো যায় না। সত্যিকারের পরিবর্তন যদি চাইতেই হয়, তবে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে থাকা দুর্নীতিকে পুরোপুরি উপড়ে ফেলতে হবে। একটা শক্ত নৈতিক অর্থনৈতিক ভিত্তি ছাড়া বৈশ্বিক পর্যায়ে কোনো কার্যকরী প্রতিরোধ গড়ে তোলা আক্ষরিক অর্থেই অসম্ভব। আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পুরো আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয় পরিষ্কার: বর্তমান বৈশ্বিক ব্যবস্থাটা সত্যি একটা দুর্ভেদ্য দুর্গের মতো। তাহলে কি সত্যিকারের ভূ রাজনীতিক পরিবর্তনের সূচনা বাইরের কোনো সংঘাত দিয়ে হবে না? এর শুরুটা কি করতে হবে আমাদের নিজেদের অভ্যন্তরীণ আত্মিক এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে? প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। আশা করি আজকের এই শান্ত ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ আপনাদের বাস্তবতাকে নতুন চোখে দেখতে সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।